হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ঝুমা তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, ফাইজান এবং আদিত্রি। হ্যালো হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে ভালো থাকতে থাকতেই আমরা অনুষ্ঠান শুরু করি। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা এঁকে নিব টাইগার লিলি ফুল। আজকে আমরা টাইগার লিলি ফুল আঁকবো। টাইগার লিলি ফুল কি চেনো তোমরা? জি আপু। বলো তো এই ফুলটার নাম টাইগার লিলি কেন? সেটা তো জানি না। এই ফুলটার পাপড়ির গায়ে টাইগারের মতো ছোপ 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 ডট 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 দেয়া আছে, এই কারণে এই ফুলটিকে টাইগার লিলি ফুল বলা হয়। চলো আমরা তবে টাইগার লিলি ফুল আঁকা শুরু করি। ঠিক আছে আপু। ঠিক আছে আপু। আমরা একদম হালকা করে এঁকে নিব, কারণ এটা আমরা পুরোটা রং দিয়েই বোঝানোর চেষ্টা করব। একদম আমাদের টিভি স্ক্রিনের সামনে বসে থাকা বন্ধুদের সুবিধার জন্য আমরা হালকা করে একটু এঁকে নিব। আমরা পাপড়িগুলো এঁকে নিচ্ছি। এখান থেকে আমরা একটা কলি দিয়ে দিব। এখান থেকে ফুলের ডাল হবে। এখান থেকে জাস্ট পাতার কোনো ক্যারেক্টার আমরা চাইলে দিতে পারি, চাইলে আমরা শুধু ফুলটাও রাখতে পারি। টাইগার লিলি ফুল আঁকার জন্য আমাদের লাগবে লাল, লাগবে গাঢ় হলুদ, সবুজ, নীল, কালো, সাদা এবং বাদামি। এই রঙগুলো আমরা নিয়ে নিব। শুরুতেই আমরা ফুলে হালকা একটা শেড দিয়ে নিব। হালকা শেড আমরা কিভাবে দেব? লাল রঙটাকে খুব পাতলা করে আমরা, পানির পরিমাণ বেশি, রঙের পরিমাণ কম দিয়ে আমরা খুব পাতলা করে গলিয়ে দিব। একদম পিঙ্ক কালার মনে হচ্ছে না? জি আপু। লালটাকে পাতলা করে গোলালে এটা ক্রিমসন রেড, ওয়াটার কালারের যে রেড, এটাকে কিন্তু পিঙ্ক মনে হয়। এবারে আমরা সামান্য হলুদটাও একইভাবে পাতলা করে গলিয়ে নিব। কোথাও কোথাও কিন্তু আমরা সাদাও রেখে দিব। কেমন? ঠিক আছে আপু। একটু শেড বোঝানোর জন্য। জানো আপু, বিশ্ববাজারে জনপ্রিয়তার দিক থেকে লিলি ফুল চতুর্থ স্থান দখল করে আছে। হ্যাঁ, এবং এই ফুলের কিন্তু ভীষণ কদর। টাইগার লিলি ফুল যেটা, সেটা কিন্তু একটু দেরিতে নষ্ট হয়। দেরিতে ফুলটা যদি নষ্ট হয় তাহলে তো এটার গুরুত্ব একটু বাড়বেই, তাই না? জি আপু। আর যেতে জানো, লিলি ফুল 90 থেকে 120 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। তাই? এবারে এই সাদা সাদা অংশগুলো আমরা জাস্ট তুলিটাকে ভিজিয়ে পানিটাকে একটু ছাড়িয়ে পানি দিয়ে ব্লেন্ড করে দিব। দেখো সুন্দর একটা রং দেখা যাচ্ছে না? হ্যাঁ আপু। এই সাদা অংশটা আমরা এইভাবেই রেখে দিব। জানো আপু, লিলি ফুল কিন্তু অনেক রঙের হয়। হ্যাঁ, এবারে আমরা নিচে একটু পাতার রং দিব হলুদের সাথে, সবুজ মিশিয়ে, হলুদটা একটু হালকা হলো। এইভাবে করে আমরা একটু পাতা দিয়ে দিব। জানো আপু, বাংলাদেশে বেশি সাদা, বেগুনি ও গোলাপি লিলি বেশি দেখা যায়। হ্যাঁ, এবং প্রতিটা রঙই কিন্তু বেশ শুভ্র, তাই না? জি আপু। দেখো একদম হালকা করে আমরা পাতার রং দিয়ে নিলাম। তোমরা কি জানো, পিটার প্যানের অ্যাডভেঞ্চার সম্পর্কিত একটি বইয়ের চরিত্রের রাজকন্যার নামকরণ করা হয় এই টাইগার লিলির নামকরণ অনুসারে? তাই আপু? তার মানে বোঝো যে এই টাইগার লিলির জনপ্রিয়তা কতটুকু। চলো আমরা এবারে প্রথম ওয়াশ আমাদের দেয়া হয়ে গেছে, এবারে আমরা সেকেন্ড ওয়াশ দিব। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে একটু গাঢ় রঙে যাব। এবারে আমরা লাল রংটাকে একটু গাঢ় করে নিব। যে জায়গাগুলো আমরা গাঢ় দিতে চাই, শেডের অংশগুলো আমরা এইভাবে গাঢ় দিয়ে নিব। জানো আপু, লিলি ফুলটি মূলত এসেছে দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশ থেকে। হ্যাঁ, বলতো আমাদের দেশের জাতীয় ফুল কোনটি? শাপলা ফুল। শাপলা ফুলের ইংলিশ কি? ওয়াটার লিলি। আর আজকে আমরা আঁকছি
টাইগার লিলি। টাইগারের মতো এই লিলি ফুলের গায়ে ছোপ ছোপ থাকে, এই কারণেই ধারণা করা হয় সাধারণত এটাকে টাইগার লিলি বলা হয়। এবারে আমরা একটু হলুদ নিয়ে নিব। ঝুমা আপু, আমি টাইগার লিলি নিয়ে একটা রাইম জানি, বলি? হ্যাঁ, আমরা লিলি আঁকতে আঁকতে রাইমটা শুনে ফেলবো। Water lily is very fond and of floating is a sunny pond. বাহ, দারুণ। দেখো আমরা আস্তে আস্তে কিন্তু কালারের ডেপথে যাচ্ছি, মানে কি আস্তে আস্তে আমরা গাঢ় কালার দিচ্ছি। আমরা কিন্তু চট করে একবারে গাঢ় দিচ্ছি না, তাই না? চট করে একবারে গাঢ় দিলেই সেই রংটা কিন্তু দেখতে ভালো লাগে না। যখনই তুমি এই যে দেখো আস্তে আস্তে তুমি যখন গাঢ় রংটা দিবে তখন কিন্তু এই রংটাই দেখতে বেশ সফট লাগবে, এলিগেন্ট লাগবে এবং ফুলের যে বৈশিষ্ট্যটা সেটা ফুটে উঠবে। এবারে আমরা সবুজটাকে একটু গাঢ় করে দিয়ে নিব। জানো আপু, লিলি ফুল অনেক রঙের হয়। হ্যাঁ, আমরা কি করছি, পাতার মধ্যে গাঢ় রং দিয়ে নিচ্ছি, তাই না? জি আপু। এবং প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা একই কাজ করছি, যে একদম চট করে আমরা গাঢ় রংটা দিচ্ছি না। আমরা সামান্য একটু নীল মিশিয়ে নিচ্ছি লালের সাথে। কি মিশাচ্ছি? নীল। সামান্য পরিমাণ নীল মিশাবো, লালের পরিমাণটা বেশি থাকবে, তখন এটা হালকা বেগুনি রং হবে, লালচে বেগুনি। কেমন? নীলের পরিমাণ কিন্তু বেশি দেয়া যাবে না, নীলের পরিমাণ কম দিব। কম দিয়ে আমরা এই বেগুনি বেগুনি রংটা লিলির কোথাও কোথাও দিয়ে দিব, তখন এটা দেখতে বেশ ভালো লাগবে। জানো আপু, সাদা লিলি বিশুদ্ধতার প্রতীক। হ্যাঁ, এবং সাদা কিন্তু পবিত্রতার প্রতীকও। জানো আদিতি, টাইগার লিলি প্রত্যেক বছর গ্রীষ্মকালে একবারই ফোটে। তাই? আপু জানো, অনেক সময় বউ সাজাতে লিলি ফুল ব্যবহার করা হয়। হ্যাঁ, এখন কিন্তু শুধু বউ সাজাতে না, বিভিন্ন ডেকোরেশনেও লিলি ফুল ব্যবহার করা হয়। এবারে আমরা সবুজের সাথে নীল মিশাবো। সবুজের সাথে নীল মিশালে কি হয়? সবুজটা আরো গাঢ় হয়, তাই না? জি আপু। আপু, এটা অনেক সুন্দর লাগছে। যখন এটাতে আমরা টাইগারের ডট ডট দিব তখন এটা দেখতে আরো ভালো লাগবে। আপু, টাইগার লিলির জন্ম কোথায়? টাইগার লিলির জন্ম বেসিক্যালি বলা হয় চীন এবং জাপানকে টাইগার লিলির পৈতৃক স্থান বলা হয়, কিন্তু শীত প্রধান দেশে বা ঠান্ডা যেসব জায়গাতে থাকে সেই জায়গাতে এই ফুল জন্মে। আমরা মাঝে এবারে টাইগার লিলির বৃতির অংশটা এঁকে নেব। আগে ভালো করে দেখে নিতে হবে যে শুকিয়েছে কিনা। পুরোটা যদি না শুকায় তখন কিন্তু এই চিকন লাইনগুলো ছড়িয়ে যাবে। এরকম মাঝে বৃতির অংশ থাকে। এবারে আমাদের সেই টাইগার লিলির ছোপ ছোপ অংশ, তাই না? আমরা ছোপ ছোপটা একদম সলিড কালো দিব না, আমরা কালোর সাথে একটু খয়েরি মিশিয়ে দিব, একদম ডিপ একটা খয়েরি রং আসবে। এরপরে টাইগার লিলির যে ছোপ ছোপ অংশগুলো সেটা আমরা দিয়ে দিব। জানো আপু, আমরা অনেক সময় মুদ্রাতেও শাপলা ফুল দেখতে পাই। হ্যাঁ, অনেক সময় না, সব সময়ই দেখতে পাই। তোমরা কি জানো এই লিলি ফুলের কিন্তু ভীষণ ঔষধি গুণাগুণ আছে। বিভিন্ন ঔষধে এই লিলি ফুল ব্যবহার করা হয়। এবারে আমরা চিকন করে পাতার যে ডিরেকশনগুলো সেটা দিয়ে নেব।
এবারে একদম সলিড কালো নিয়ে আমরা বৃতির অংশগুলোকে আরেকটু হাইলাইট করে দেব। এই তো আমাদের টাইগার লিলি আঁকা শেষ। আপু এটা তো অনেক সুন্দর হয়েছে। তাই চলো তবে আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো টাইগার লিলি আঁকা। ঠিক আছে আপু। বন্ধুরা দেখে নিলে খুব সহজে ওয়াটার কালার দিয়ে আমরা কি করে টাইগার লিলি এঁকে নিলাম। বন্ধুরা আর্ট অ্যান্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানে আজকে আমরা তৈরি করব টিস্যু হোল্ডার দিয়ে ডাইনোসর। আজকে আমরা ডাইনোসর তৈরি করব টিস্যু হোল্ডার দিয়ে। আমরা টিস্যু হোল্ডারের মধ্যে বোথ সাইডের স্কচ টেপ লাগিয়ে নিব। লাগিয়ে এটা ডলে আমরা একটা পাশ তুলে ফেলবো। তুলে ফেললে ভেতরে আঠাটা থেকে যাবে। এই যে দেখো ভেতরে আঠাটা থেকে যাচ্ছে। আমরা অন্য গ্লু দিয়েও লাগাতে পারি। আমরা এখানে বোথ সাইডে স্কচ টেপ দিয়ে লাগিয়ে নিব। এবারে এই টিস্যু হোলটাকে আমরা একটু মুড়ে নিব। সেই মাপে কাগজ দিয়ে আমরা খুব শক্তভাবে এটাকে মুড়ে নিব। জানো আপু ডাইনোসর শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো দানবীয় টিকটিকি। হ্যাঁ, সরীসৃপ জাতীয় একটি প্রাণী কিন্তু ডাইনোসর। আপু জানো ডাইনোসর কিন্তু দুই প্রজাতির। তাই কি কি জানো সেটা? হ্যাঁ জানি। একটা হলো টিকটিকি প্রজাতি আর একটা হলো পাখি প্রজাতি যারা আকাশে উঠতে পারে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই দেখো আমাদের কিন্তু পুরোটা একটা কাগজ দিয়ে মুড়ে নিলাম। এবারে আমাদের ডাইনোসরের মাথাটা এঁকে নিতে হবে। এভাবে ডাইনোসরের মাথাটা এঁকে নিব। আমরা এটাকে কেটে নিব। আরো আছে ডাইনোসরের আমাদের পা দিতে হবে, পাগুলো আমরা কেটে নিব। জানো আপু ডাইনোসর বিজ্ঞানীরা অনুমান করেছে 16 কোটি বছর ধরে রাজত্ব করেছে। হ্যাঁ, আমরা এখানে ভাঁজ করে নিব। ভাঁজ করে নিয়ে আমরা চারটা পা একত্রে কেটে নিব। পায়ের মধ্যে আমরা একটু ড্রয়িং করে নিব। ফাইজান তুমি কি জানো ডাইনোসর 700 প্রজাতির হয়? ও, এবারে আমরা ডাইনোসরটা কেটে নিচ্ছি। গলার অংশটা আমরা কিন্তু শুধু কেটে দিব, আর বডির অংশটা কিন্তু আমরা সেই টিস্যু হোল্ডার দিয়ে তৈরি করব। আপু এখন পৃথিবীতে ডাইনোসর কোথায় দেখা যায়? এখন ডাইনোসর কোথাওই দেখা যায় না, কারণ এখন এই ডাইনোসর বিলুপ্ত। আমরা যেই জায়গাটায় গলার অংশটা দিব সেই জায়গাটা আমাদের কেটে দিতে হবে। জানো আপু ডাইনোসর নিয়ে একটি মুভিও আছে। ওই মুভিটির নাম জুরাসিক পার্ক। আর ওই নামে একটি গার্ডেনও আছে। ওই গার্ডেনটির নাম জুরাসিক ওয়ার্ল্ড। এবারে এই জায়গায় কাটা কাটা অংশ থাকে না ডাইনোসরের? জি আপু। সেই অংশটা আমরা দিয়ে নিব। এই ধরনের রাবার শিট দিয়ে নিব। আমরা এটার মধ্যে আগে এটা আঠা দিয়ে আটকে নিব। আটকে নিলাম। এবারে এখান থেকে আমরা কেটে নিব। আপু এরকম করে কাটছি কেন? তাহলে রাউন্ড শেপে কাটিংটা খুব ভালো হবে। আর এরকমই তো কাটা থাকে, তাই না? জি আপু। এবারে এই অংশটা আমরা কেটে ফেলে দিব। বাড়তি যে অংশটা সেটা আমরা কেটে ফেলে দিব। এই দেখো, আমরা মুখের অংশটা একটু ড্রয়িং করে নিব, আর চোখের অংশটাতে আমরা একটা গুগলি আইজ লাগিয়ে দিব। কিউট হয়েছে না? জি আপু। এবারে আমরা বডিটা তৈরি করব। বডিটা তৈরির জন্য আমরা এই ধরনের পাতলা কাগজে জিগজ্যাগ করে ওই একইভাবে জিগজ্যাগ করে চিকন চিকন করে কাগজ কেটে নিব। কাগজ কেটে জাস্ট এটাকে গ্লুর সাহায্যে আটকে দেব।
আবার একটু দূরে একইভাবে আমরা গ্লু লাগিয়ে নেব। তোমরা কি জানো, ধারণা করা হয় 6,60,00,000 বছর আগে প্রশস্ত গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়। তাই আপু? হ্যাঁ। আচ্ছা, আমাদের বডিটা তৈরি হয়ে গেছে। এবারে যে অংশটা আমাদের কাটা ছিল সেই অংশটা দিয়ে আমরা এইটাকে সেট করে নিব। এই যে আমাদের এইভাবে ডাইনোসরটা সেট হয়ে যাবে। জানো আপু, ডাইনোসর মাংস ও ঘাস ও লতা পাতা খায়। এই তো হয়ে গেল। এখন আমাদের কি বাকি আছে বলো তো? পা, লেজ এবং পা, তাই না? জি আপু। আমরা সুন্দর একটা লেজ দিয়ে নেব ডাইনোসরের। এই জায়গাটাতে আমরা লেজটা দিয়ে দিব। এই তো লেজ হয়ে গেল। এখন বাকি আছে ডাইনোসরের পা। আমরা এই জায়গাগুলোতে ডাইনোসরের পা দিয়ে দিব। আপু, আমি একটি ডাইনোসর নিয়ে রাইম পারি, বলবো? হ্যাঁ। ডাইনোসর ডাইনোসর টার্ন অ্যারাউন্ড, ডাইনোসর ডাইনোসর স্টম্প দ্য গ্রাউন্ড। বাহ, এবার দেখো পেছনটাতে আমরা জাস্ট একটা কাগজ আটকে দিলাম। এই কাগজটা একটু আটকে দিলাম কেন বলো তো? এটা যাতে খুব সহজে টেবিলে দাঁড়িয়ে থাকে। আপু, ফেলে দেওয়া টিস্যু হোল দিয়ে এত সুন্দর ডাইনোসর বানানো যায়? হ্যাঁ, তোমরাও চাইলে টিস্যু হোলগুলো ফেলে না দিয়ে মজার মজার সব ক্যারেক্টার তৈরি করে তোমাদের টেবিলে রাখতে পারবে। আপু, এটা তো অনেক সুন্দর হয়েছে। ওয়াও আপু, এটা তো অনেক সুন্দর হয়েছে। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের ডাইনোসর তৈরি। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে টিস্যু হোল্ডার দিয়ে আমরা কি করে ডাইনোসর তৈরি করে নিলাম। বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট দ্য আর্ট পায়োনিয়রে আজকে আমরা কথা বলবো বিখ্যাত চিত্রশিল্পী রিচার্ড উইলসন সম্পর্কে। তোমরা কি চিত্রশিল্পী রিচার্ড উইলসনের নাম শুনেছো? না আপু। ক্লাসিক্যাল শিল্পী চিত্রশিল্পী রিচার্ড উইলসন সম্পর্কে চলো তবে আমরা স্ক্রিনে দেখে আসি। ঠিক আছে আপু। রিচার্ড উইলসন 1714 খ্রিস্টাব্দে ওয়েলসে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন ধর্ম প্রচারক। তিনি পুত্রকে সুষ্ঠুভাবে ক্লাসিক্যাল যুগ সম্পর্কে শিক্ষা প্রদান করেছিলেন। এজন্যই তিনি সম্ভবত ক্লাসিক্যাল স্টাইলে ভূচিত্র অঙ্কনের দিকে ঝুঁকেছিলেন। চিত্র অঙ্কন শিক্ষার জন্য 1740 খ্রিস্টাব্দে তিনি লন্ডনে আসেন। এখানে এসে তিনি প্রতিকৃতি অঙ্কনের মাধ্যমে শিক্ষা জীবন শুরু করেন। তিনি একজন সফল প্রতিকৃতি অঙ্কনকারী শিল্পী ছিলেন। এরপর তিনি ভূচিত্র অঙ্কন শুরু করেন। ক্লড এবং গ্যাসপার ছাড়াও সাইফ তাকে চিত্র অঙ্কনে উৎসাহ জুগিয়েছিলেন। তিনি ছিলেন ইংল্যান্ডের প্রথম দিকের ভূচিত্র বা প্রতিকৃতি দৃশ্য অঙ্কনকারী শিল্পী। 1748 খ্রিস্টাব্দে উচ্চতর শিক্ষার জন্য উইলসন রোমে গমন করেন। শিক্ষা সমাপনের পর তিনি সেখানে ভূচিত্র অঙ্কনকারী হিসেবে পেশাগত জীবন শুরু করেন। এই সিদ্ধান্ত নিতে তাকে সহায়তা করেছিলেন জুক রালি এবং C.J. বের্নেট। 1750 খ্রিস্টাব্দে তিনি ভেনিসে অবস্থান করেন। ইটালিতে অবস্থানকালে বেশিরভাগ সময় তিনি রোমে অবস্থান করেন। 1757 খ্রিস্টাব্দে তিনি রোম থেকে ইংল্যান্ডে ফিরে আসেন। ইংল্যান্ডে বসেই তিনি ইতালিয়ান ভূচিত্র অঙ্কন করেন। এসব চিত্রের উপাদান ছিল ক্লাসিক্যাল যুগের বিষয়বস্তু। চিত্র অঙ্কনের সময় তিনি ক্লাসিক্যাল যুগের কলা কৌশল অবলম্বন করতে শুরু করেন। এই সময় তিনি পর্যটকদের কাছে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ক্লাসিক্যাল পদ্ধতিতে ইংল্যান্ড ও ওয়েলসের
প্রতিকৃতি দৃশ্যকে উপস্থাপন করতে। উইলসন খাঁটি ক্লাসিক্যাল চিত্র অঙ্কন কৌশল আয়ত্ত করেছিলেন। এর ভিত্তি ছিল অত্যন্ত সাদাসিধে নকশা এবং রঙের উজ্জ্বলতা। তিনি যে নকশা আয়ত্ত করেছিলেন তার ব্যাপকতা এতটাই ছিল যে এসব নকশা অসংখ্যবার পুনরাবৃত্তি করা যেত। এর মধ্যে ছিল রোমান কবিতার ভাবোচ্ছ্বাস। উইলসন প্রকৃতি এবং মানুষকে বিশেষ দৃষ্টিভঙ্গির দিক থেকে চিত্রে উপস্থাপন করতেন। এজন্য অধিকাংশ জাদুঘরে তার চিত্র স্থান লাভ করে। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটিএন বাংলার সাথেই থেকো। বাই বাই।